হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করতে যাচ্ছি সে আমার বন্দিনী। লিখেছেন তাসনিয়া হোসেন। ভিড় কিছু বলে না, একদম চুপচাপ বসে আছে। ঘরের ভেতরে একটা অদ্ভুত নীরবতা নেমে এসেছে। তার চোখ বারবার ঈশার পেটের দিকে যাচ্ছে, আবার সরে যাচ্ছে। মাথার ভেতরে একটাই শব্দ ঘুরপাক খাচ্ছে, তার সন্তান। আবারও মনকে শান্ত করছে, যদি সত্য না হয়। তার বিশ্বাস হচ্ছে না। না, তাকে সত্য জানতে হবে। হঠাৎ ভিড় গর্জে ওঠে, মারিয়া এলেনা। তার গলার তীব্র চিৎকারে করিডোর পর্যন্ত কেঁপে ওঠে। মারিয়া এলেনা দৌড়ে দরজায় এসে দাঁড়াতে ভিড় দাঁতে দাঁত চেপে বলে, ডাক্তার ডাকো, এখনই। মারিয়া এলেনা এক মুহূর্ত দেরি না করে মাথা নত করে বেরিয়ে যায়। এদিকে ঈশা এক মুহূর্ত শান্ত নেই। সে বারবার উঠে যেতে চাইছে। তার চোখ দরজার দিকে। সে এলিজার কাছে যাবে। বীর ঈশার দু হাত শক্ত করে ধরে আছে। তার গ্রিপ এতটাই শক্ত যে ঈশা নড়তেই পারছে না। বীর বারবার বলছে, শান্ত হও, কিন্তু তার নিজের গলাতেই শান্তির লেশমাত্র নেই। ঠিক তখনই দরজা খুলে ভেতরে ঢুকে নিকো। নিকো বীরের রুমে ঢুকতেই পরিবেশটা আরও ভারী হয়ে যায়। নিকোকে দেখার পর সাথে সাথেই ঈশার চোখ রক্তবর্ণ হয়ে ওঠে। মুহূর্তের মধ্যে তার শরীরটা আগুনে জ্বলে ওঠে। সে ছাপিয়ে ওঠে, ছুটে যেতে চায় নিকোর দিকে আঘাত করার জন্য, কিন্তু বীর আগেই শক্ত করে ধরে আছে তাকে। ঈশার ছোট্ট শরীর তার এক হাতে বন্দি। ঈশা দাঁতে দাঁত চেপে হিসিস করে ওঠে, জানোয়ার, তোকে আমি শেষ করে ফেলবো। তুই আমার আব্বুকে মেরেছিস, তুই এলিজাকে মেরেছিস, তোর ধ্বংস হবে দেখিস। কি মনে করেছিস এভাবে বেঁচে যাবি? তোদের শেষ একদিন হবে, তোকে শেষ করে ফেলবো আমি। ছাড় আমাকে। সে আবারও নিকট দিকে যেতে চায়। বীরকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। বীর নিজেকে যতই ঠান্ডা রাখার চেষ্টা করছে, ঈশা তাকে তত রাগিয়ে দিচ্ছে। ঈশা নিকোকে যা তা বলছে, যা বীরের সহ্য হয় না। বীর এইবার রেগে ঈশার চোয়াল শক্ত করে চেপে ধরে বলে, চুপ, একদম চুপ। বেশি করে ফেলছো তুমি। বেয়াদবি সহ্য করবো না আমি, একদম চুপ থাকো। কিন্তু ঈশার থামার নাম নেই। সে কিছুই শুনছে না, শুধু ছটফট করছে, চিৎকার করছে, মুক্ত হতে চাইছে বারবার। আমাকে ছাড় বলছি। বীর বাধ্য হয়ে তার মুখ শক্ত করে চেপে ধরে। নিকো ইশারায় পাগলামি কয়েক সেকেন্ড চুপ করে দেখে। ঈশা থামার পর বীরকে বলে, কি ব্রো, সত্যি? বীর ধীরে মাথা নাড়ে, জানি না, ডাক্তার আসুক। তার গলা অদ্ভুত রকম ভারী। তারপর নিকোর দিকে তাকিয়ে বলে, ইঞ্জেকশনের ব্যবস্থা করো। ডাক্তার কাস্তেলানকে বলো তার টিম নিয়ে মেক্সিকো আসতে যত দ্রুত সম্ভব। এই কথাটা শোনার সাথে সাথেই ঈশা আবারও ছটফট করে ওঠে। তার চোখ আতঙ্কে বড় হয়ে যায়। সে আর এমন হতে দিবে না। এই অন্ধকারের মধ্যে থাকবে না সে। ঈশা নিজেকে ছাড়াতে চায়, কিন্তু বীরের শক্ত বাঁধনে সে কিছুই করতে পারে না। তার হাত, তার শরীর, সবকিছু যেন লোহার খাঁচার মধ্যে আটকে গেছে। বীরের শক্তির কাছে সে নিঃস্ব। ঈশা যখন মোচড়ামুচড়ি করতে করতে হাঁপিয়ে যায়, শান্ত হয়ে পড়ে, বীর তখন আরও শক্ত করে তাকে ধরে রাখে বুকের মাঝে। তার বুকের ভেতরে তখন অদ্ভুত এক যুদ্ধ চলছে। এই ছোট্ট শরীরে তার অংশ, তার সন্তান থাকতে পারে, এই ভাবনাটা তাকে কীরকম একটা করে তুলছে। করিডোর দিয়ে দ্রুত হেঁটে আসছে কয়েকজন ডাক্তার, সব মহিলা ডাক্তার। একজনকে ডাকেনি বীর। এতটা অধৈর্য সে এর আগে হয়নি। দরজা খুলে ভেতরে ঢোকেন কয়েকজন মাঝবয়সী ডাক্তার। আগের ডাক্তার আনেনি বীর। প্যালেসের সব কিছু আবারও খুব শীঘ্রই বদল হবে। রুমের ভেতরের ভারী পরিবেশ, বীরের ঠান্ডা কিন্তু ভয়ঙ্কর তার দৃষ্টি, সব কিছু তাকে মুহূর্তে অস্বস্তিতে ফেলে দেয়। ডাক্তারকে দেখেই বীর ঈশাকে ছেড়ে দেয়। তারপর সোজা তার দিকে তাকিয়ে বলে, এই ডাক্তার, জলদি পরীক্ষা করে বলেন, ও কি প্রেগনেন্ট? বীরের কথায় ডাক্তার থতমত খেয়ে যায়। সে একবার বীরের দিকে, একবার ঈশার দিকে তাকায়। তারপর ধীরে এসে বসে ঈশার সামনে। সে নরম গলায় বলে, মিস, আমি একটু চেক আপ করবো। কিন্তু আজ যেন ঈশা পণ করে বসে আছে। সে কারোর কথা শুনবে না। ডাক্তার হাত বাড়াতেই ঈশা সরে যায়।
সেই ডাক্তারকে তাকে ছুতেও দিচ্ছে না। আসলে তার মানসিক অবস্থা এখন সম্পূর্ণ ভেঙে পড়েছে। অল্প সময়ের মধ্যে কি থেকে কি হয়ে গেল। কাল রাত থেকে তার সাথে যা হচ্ছে, শারীরিক আঘাত, এলিজার ঘটনা, তার শরীরের প্রতিটা জায়গা এখনও জ্বালা করছে বীরের দেওয়া আঘাতগুলো। তার মাথার ভিতর ভেসে উঠছে সাফার মুখ, রক্তমাখা সেই দিনটা, সেই অসহায় মুহূর্ত। বারবার সে যেন সেই দিনেই ফিরে যাচ্ছে। আর সবচেয়ে বেশি ধাক্কা দিয়েছে তার বাবার কথা, বাবার কণ্ঠ, বাবার মুখ, বাবার সাথে কাটানো সব মুহূর্ত, সব স্মৃতি একসাথে তার বুকের ভেতরে আগুনের মতো জ্বলছে। আর বীরের এতদিনের মধ্যে ভালোবাসার নাটক, সে কিছুতেই শান্ত হতে পারছে না। ডাক্তার আবার নরম গলায় প্রশ্ন করে, আপনার শেষ কবে হয়েছিল? বমি বমি লাগছে, মাথা ঘোরে। ঈশার কোনো উত্তর দেয় না। ডাক্তার আবার জিজ্ঞেস করে, কিন্তু ঈশা যেন মুখে কুলুপ এঁটে বসে আছে। একটা শব্দও বের হয় না তার মুখ থেকে। বীর চুপচাপ দেখছে ঈশার প্রতিটা কাজ। বীরের ধৈর্য ভাঙতে শুরু করে। তার চোখ লাল, সে দাঁতে দাঁত চেপে রেগে দেওয়ালে খুশি মারে। ড্যামেট! তার বুক ওঠানামা করছে দ্রুত। এই মেয়ে এত জেদ্দি কেন? তার মাথার ভেতর রাগে আগুন জ্বলছে। তার মনে হচ্ছে এই মেয়ে যদি আবার তার সামনে আসতো তাহলে তার কি করুণ পরিণতি করতো সে। নিকোর জন্য পারল না, তার শরীর রাগে কাঁপছে। আজ এই পরিস্থিতিতে পড়তে হয়েছে শুধু তার জন্যই। এদিকে ডাক্তার কাঁপছে বীরের ভয়ে। বীরের রাগ দেখে তার জান চায় চায় অবস্থা। সে জানে এই মানুষটা মুহূর্তে তাকে শেষ করে দিবে। ঈশার চেক আপ না করলে, কিন্তু সে কি করবে? কিছুতেই ঈশাকে সামলাতে পারছে না সে। কিছুক্ষণ এভাবেই চলে, সময় গড়ায়। বীর ঝড়ের মতো এগিয়ে এসে ঈশার চুল মুঠো করে ধরে মাথা তুলতে বাধ্য করে। বীর শক্ত গলায় বলে, এই বান্দির বাচ্চা, কথা কানে যায় না তোর? নাটক করছিস কেন? মার না খেলে ঠিক হবি না তুই, তাই না? এরপরও ঈশা একটাও শব্দ করে না। সে শুধু মুখটা বীরের হাত থেকে সরিয়ে নেয়, চোখ বন্ধ করে নেয় শক্ত করে। বীর দাঁতে দাঁত চেপে ফিসফিস করে, ঠিক আছে, অন্যভাবে জেনে নেব আমি। দেখি কতক্ষণ এভাবে থাকিস তুই। তোর জেদ আগে না আমি বীর আগে? তারপর সে ডাক্তারের দিকে তাকায়। বলুন, কি করতে হবে? ডাক্তার একটু গলা পরিষ্কার করে, তারপর সাবধানে বলে, প্রেগনেন্সি নিশ্চিত করার কয়েকটা উপায় আছে। সে ধীরে ধীরে ব্যাখ্যা করে, সবচেয়ে সহজ হলো ইউরিন প্রেগনেন্সি টেস্ট কিট এর মাধ্যমে করা যাবে। যদি শরীরে এইচসিজি হরমোন থাকে তাহলে টেস্ট পজিটিভ আসবে। সে একটু থামে। আরেকটা হলো ব্লাড টেস্ট। রক্ত নিয়ে ল্যাবে পরীক্ষা করতে নিশ্চিতভাবে বোঝা যায়। বীর ঠান্ডা চোখে তাকিয়ে আছে ঈশার দিকে। আরও নিশ্চিত হতে আল্ট্রাসাউন্ড করা যায়, কিন্তু খুব শুরুর দিকে সবসময় দেখা নাও যেতে পারে। বীর কয়েক সেকেন্ড চুপ থাকে, তারপর নিচু গলায় বলে, ও তো কিছুতেই শান্ত হচ্ছে না। এই অবস্থায় কি হালকা সেডেটিভ বা ঘুমের ওষুধ দেওয়া যাবে? ডাক্তার বলে, হ্যাঁ, দেওয়া যেতে পারে। তাতে রোগীর কিছু সময়ের জন্য ঘুমিয়ে যাবে। তখন আমরা সহজে ব্লাড টেস্ট করতে পারবো। বীরের চোখ সরু হয়ে আসে। সে কি করবে বুঝতে পারছে না। সে আবারও জিজ্ঞেস করে, এই অবস্থায় ঘুমের ইঞ্জেকশন বা ওষুধ দিলে কোনো সমস্যা হবে না তো? ডাক্তার কিছুক্ষণ ভেবে বলে, যদি সত্যি প্রেগনেন্ট হয় তবু সাধারণ হালকা সেডেটিভ একবার দিলে বড় কোনো সমস্যা হয় না, কিন্তু ডোজ খুব কম রাখতে হয় আর সাবধানে দিতে হয়। আমরা চাইলে শুধু হালকা ইঞ্জেকশন দিতে পারি যাতে রোগী ঘুমিয়ে পড়ে। তারপর দ্রুত টেস্ট করা যাবে এবং সে একটু শান্ত হবে। এই অবস্থায় বেশি হাইপার হওয়া ঠিক না মা আর বাচ্চার জন্য। বীর দাঁড়িয়ে আছে একদম স্থির হয়ে। সে কি করবে বুঝতে পারছে না। তার চোখে অদ্ভুত এক অস্থিরতা। ঈশা ডাক্তারকে তাকে ছুতেও দিচ্ছে না, হাত ছুড়ে দিচ্ছে, চিৎকার করছে, নিজের চুল টেনে টেনে ধরছে, বারবার নিজেকে আঘাত করছে, নিজের হাত কামড়ে ধরছে। কেউ তাকে শান্ত করতে পারছে না। ডাক্তার বীরের দিকে তাকিয়ে আবারও বলে ওঠে, মিস্টার আলভারেজ,
এভাবে পরীক্ষা করা সম্ভব না, ওকে একটু সেডিট করতে হবে, না হলে ও নিজেকে আঘাত করবে। বীর কিছুক্ষণ চুপ থাকে, তার মুঠি শক্ত হয়ে যায়, আর কোনো উপায় নেই। তারপর দাঁত চেপে বলে, করুন, কিন্তু সাবধানে, ওর যেন কিছু না হয়। বীর অনুমতি দেওয়ার পর একজন নার্স এগিয়ে আসে। মহিলা গার্ডরা শক্ত করে ধরে রাখে ঈশাকে। ঈশা ছটফট করছে, আমাকে ছাড়ো, কেউ আমাকে ছোবে না। কিন্তু শেষ পর্যন্ত নার্স তাকে জোর করে ঔষধ দেয়। ধীরে ধীরে ঈশার শরীর ঢিলে হয়ে আসে, চোখ ভারী হয়ে যায়। শেষবারের মতো অস্পষ্টভাবে বীরের দিকে তাকায় সে, তারপর নিস্তেজ হয়ে পড়ে। রক্তের স্যাম্পল নেওয়ার জন্য ডাক্তার এগিয়ে আসে। তার কাজ করে ছোট একটা ভায়ালে রক্ত ভরে লেভেল লাগানো হয়। আমরা বেটা এসসিজি ব্লাড টেস্ট করব, এতে নিশ্চিত জানা যাবে প্রেগনেন্সি আছে কিনা। বীর গম্ভীর গলায় জিজ্ঞেস করে, কত সময় লাগবে? ডাক্তার উত্তর দেয়, সাধারণত হাসপাতালে 4 থেকে 6 ঘন্টা লাগে, কখনো কখনো একদিনও লাগে, কিন্তু আপনার জন্য আমরা ল্যাবকে জরুরি নির্দেশ দিতে পারি, 1 ঘন্টার মধ্যেই রিপোর্ট পেয়ে যাবেন। বীর ঠান্ডা চোখে তাকিয়ে বলে, 30 মিনিট। ডাক্তার কিছুটা অস্বস্তিতে পড়ে। আমি চেষ্টা করব। বীর বলে, চেষ্টা না, যেটা বলেছি সেটা করো, দ্রুত। ডাক্তার স্যাম্পল নিয়ে বেরিয়ে যায়। বীর স্থির দাঁড়িয়ে থাকে, তার বুক অস্বাভাবিকভাবে কাঁপছে। সে নিজেই জানতে পারছে না তার ভেতরে ঠিক কী চলছে। এই বিষয়টা সম্পর্কে তার কোনো ধারণাই নেই। সে তো এই কয়েকদিন বাইরে ছিল। ঈশা যখন বলেছে তখন তো এমনিতেই বলেনি। এলিসাকে বাঁচানোর জন্য হলেও এত বড় মিথ্যা কথা সে বলবে না। বীর কপালে হাত চেপে ধরে। উফ, বিরক্তিতে তার মুখ থেকে অস্ফুটে শব্দ বেরিয়ে আসে। মাথা কাজ করছে না তার, ভেতরে কেমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। এই অনুভূতি তার কাছে একেবারেই নতুন, যেন বুকের ভেতর কোথাও অজানা একটা ঝড় উঠছে। বীর ধীরে মাথা তুলে চারদিকে তাকায়, তারপর গম্ভীর কণ্ঠে বলে, সবাই বাইরে যাও। রুমে দাঁড়িয়ে থাকা গার্ডরা একে একে বেরিয়ে যায়। মারিয়া, এলেনা, লুসিয়া, রোসা, আনা সবাই নীরবে বেরিয়ে পড়ে। শেষ গার্ডটা বেরিয়ে গেলে দরজাটা বন্ধ হয়ে যায়। এখন পুরো রুমে শুধু 2 জন মানুষ, একজন অচেতন ঈশায়া, আরেকজন মেক্সিকোর ভয়ঙ্কর মাফিয়া রাজভীর আলভারেজ। বীর ধীরে এগিয়ে আসে, বিছানার পাশে বসে পড়ে, এক মনে তাকিয়ে থাকে ঈশার দিকে। ঈশা এখন শান্ত হয়ে শুয়ে আছে, কিন্তু সেই শান্ত শরীরটা একটা যুদ্ধক্ষেত্র। এখন কি শান্ত হয়ে শুয়ে আছে, কিন্তু একটু আগ পর্যন্ত সে কি করেছে। শরীরের জায়গায় জায়গায় অসংখ্য আঘাতের চিহ্ন, বেল্টের কালচে দাগ, লালচে ফোলা জায়গা। বীর ধীরে হাত বাড়িয়ে দেয়, তার আঙুলগুলো খুব সতর্কভাবে ছুঁয়ে যায় সেই ক্ষতগুলো। তার বুকের ভিতরটা আজ বড্ড ছটফট করছে। হঠাৎ তার চোখ পড়ে নিজের হাতে, তার হাতেও রক্ত শুকিয়ে গেছে। সে নিজেকে আঘাত করেছে। বীর কয়েক সেকেন্ড সেই হাতের দিকে তাকিয়ে থাকে, তারপর ধীরে চোখ বন্ধ করে। বীর খুব করে চাইছে যদি পারত সব কিছু ঠিক করে দিত। কালকের রাত থেকে এখন পর্যন্ত যা কিছু হয়েছে সব যদি সে মুছে দিতে পারত। সব ঠিক ছিল, সব কিছু কত সুন্দর ছিল, কিন্তু এখন সে কিভাবে সামলাবে ঈশাকে। জীবনে প্রথমবারের মতো বীরের নিজেকে অসহায় মনে হচ্ছে। হাজারো রাজ্য শাসন করা মেক্সিকোর মাফিয়া আজ একটা মেয়ের সামনে অসহায় হয়ে বসে আছে। বীর অনেকক্ষণ চুপ করে বসে থাকে, সময় যেন থমকে আছে। তারপর উঠে দাঁড়ায়, আলমারির দিকে যায়। আলমারি খুলে ঈশার একটা জামা বের করে। ঈশার আগের জামাটা এখনো গায়ে। বীর ধীরে আবার বিছানার পাশে ফিরে আসে। যত্ন সহকারে সে ঈশার ক্ষতগুলো পরিষ্কার করতে শুরু করে, ওষুধ লাগায় খুব সতর্কভাবে, যেন একটু বেশি চাপ পড়লে সে আবার ব্যথা পাবে। তারপর ঈশার জামা বদলে দেয়। ঈশার লম্বা চুলগুলো নিয়ে সে বিপাকে পড়ে যায় সব সময়। সে এসব কিছু পারে না, চুল ধরলেই যেন আরো এলোমেলো হয়ে যায়। বীর বিরক্ত হয়ে হালকা নিঃশ্বাস ফেলে। শেষ পর্যন্ত মাথার এক পাশে গুছিয়ে রাখার চেষ্টা করে,
কিন্তু তাতেও চুলগুলো ঠিকমতো থাকছে না, আরও এলোমেলো হয়ে যাচ্ছে। তবুও সে চেষ্টা করে। একদিকে হাত নড়াচড়া করতে গিয়ে আবার বীরের হাত থেকে রক্ত পড়তে শুরু করে, কিন্তু সেদিকে তার কোনো খেয়ালই নেই। তার সব মনোযোগ এখন একটা জায়গায়, ইশায়া। বীর ধীরে ঝুঁকে আসে, তার কণ্ঠটা অদ্ভুত নরম, খুব নিচু স্বরে বলে, এটা যদি সত্যি হয় ইশায়া। সে একটু থামে, তার চোখ ঈশার মুখে স্থির। আবার বলে, এটা যদি সত্যি হয়, আমার থেকে খুশি হয়তো আর কেউ হবে না। তার ঠোঁটে এক ফোঁটা ক্লান্ত হাসি আসে। তুমি জানো, আমার মাঝে খুশি জিনিসটা নেই, কোনো কিছুই আমাকে আনন্দ দেয় না। সে ধীরে ফিসফিস করে, আমি হার্টলেস, আই এম হার্টলেস ম্যান। তারপর হাত বাড়িয়ে ঈশার পেটের উপর আলতো করে হাত রাখে। কিন্তু জানো, আজ আমার বুকের ভেতর কেমন হাঁসফাঁস করছে। তার গলার স্বর আরও ভারী হয়ে যায়। এই পেটে যদি আমার অংশ থাকে, আমার সন্তান থাকে, বীরের চোখে অদ্ভুত এক ঝলক দেখা যায়। তাহলে আমি তোমাকে পৃথিবীর সব সুখ দেব, আমার জীবন আমি তোমার নামে লিখে দিব, আমার জীবনের অপ্রাপ্তির খাতাটা পূর্ণ হয়ে যাবে। তার চোখ হঠাৎ দূরে কোথাও হারিয়ে যায়। জানো, আমি কখনো মাকে পাইনি। আমার শেষ স্মৃতি বলতে আমার কাছে তার এই আংটিটা আর তার ডায়েরিটাই আছে। বাবাকেও নিজের কাছে পাইনি। সে তার নিজের নতুন সংসার, তার সাম্রাজ্য নিয়ে ব্যস্ত ছিল। আমি শুধু তার কাছে তার দায়িত্ব আর তার বংশের প্রদীপ ছিলাম। একা বড় হয়েছি, তার কণ্ঠে হালকা কাঁপন। কিন্তু আমার সন্তানকে আমি সব কিছু দেব, যা যা আমি পাইনি তার সব কিছু দেব। সে আবার ঈশার পেটে হাত রাখে, যা আমি কোনোদিন পাইনি সব আমার সন্তান পাবে। আমি হাজার খারাপ মানুষ হই, কিন্তু আমি একজন ভালো বাবা হব, দেখো। বীর ধীরে ধীরে ঈশার সামনে আরও ঝুঁকে আসে। তার চোখে আজ অদ্ভুত এক কমলতা, যেটা কেউ কখনো দেখেনি। সে খুব আলতো করে ঈশার কপালে একটা চুমু খায়। তারপর বীরের আঙুল ধীরে নেমে আসে ঈশার ঠোঁটের দিকে। ঈশার ঠোঁটের ছোট্ট যে তিলটা আছে, সেখানে সে খুব আস্তে করে আঙুল চুইয়ে দেয়। এই তিলটা যেন তার কাছে অদ্ভুত প্রিয়। বীর নিচু স্বরে ফিসফিস করে বলে, সব ঠিক হয়ে যাবে, দেখো। তার কণ্ঠে অদ্ভুত এক জেদ। ডক্টর কাস্তেলানকে ফোন দিব আমি, সে আসবে। তার চোখে তখন অন্ধকার এক দৃঢ়তা। আবারও সব ঠিক হয়ে যাবে। বীর ধীরে ঈশার কপাল থেকে চুল সরিয়ে দেয়। সব ভুলে যাবে তুমি, সব কিছু আবার ঠিক হয়ে যাবে, আমার থাকবে তুমি। তার আঙুল এবার ঈশার গাল ছুঁয়ে নেমে আসে। আমাকে চিনবে, শুধু আমাকে। তার চোখে তখন অদ্ভুত এক অধিকার জ্বলে উঠেছে, শুধু আমাকে, আর কাউকে না। আর কারোর প্রয়োজন নেই তোমার, আমি আছি তোমার জন্য। তার আঙুল আবার ঈশার পেটের উপর গিয়ে থামে। আমি, তুমি, আমাদের সন্তান, আর কিছু লাগবে না। সে খুব ধীরে মাথা নাড়ে, কাউকে না। তার চোখে তখন ভয়ঙ্কর এক অন্ধকার ভালোবাসা। তোমার কাউকে প্রয়োজন নেই। বীর বারবার একই কথা আওড়াতে থাকে। এই কথাগুলো বলতে বীর আবার ঝুঁকে আসে ঈশার ঠোঁটে, খুব ধীরে একটা চুমু খায়। তারপর বীর উঠে দাঁড়ায়, শান্ত হয়ে শুয়ে আছে ঈশায়া। এই মুখটা নিস্তেজ, শ্বাসগুলো ধীর। কিন্তু বীর জানে এই শান্তি বেশিক্ষণ থাকবে না। ঈশা জেগে উঠবে, আবার ঝড় উঠবে, আবার সেই পাগলামি, সেই চিৎকার। বীর গভীর নিঃশ্বাস নেয়। তার অনেক কাজ বাকি, সব কিছু শেষ করতে হবে ঈশা ওঠার আগেই। একটা ব্যবস্থা নিতে হবে। বীর বেরিয়ে যায় রুম থেকে। বীর বেরিয়ে যেতেই গার্ডদের বলে রুমে যেতে এবং ঈশাকে প্রতিটা সেকেন্ড নজরে রাখতে। প্যালেসের বিশাল হলরুম নেমে আসে বীর। ডিয়েগো ইতোমধ্যেই প্যালেসের ভেতরে সব গার্ড চেঞ্জ করে ফেলেছে, বিশ্বস্ত কয়েকজন গার্ড ছাড়া বাকি সবাইকে। আর প্যালেসের বাইরে গার্ডদের সব ইনফরমেশন নিয়ে যাদের সব ঠিক ছিল তাদের রেখেছে, বাকিদেরকে বাদ দিয়ে দিয়েছে এবং নতুন করে আরও গার্ড নিয়োগ করা হচ্ছে। সব কিছু দেখে
আরও নিয়োগ করা হবে, প্যালেসের সুরক্ষা আগের থেকে 3 গুণ করা হবে। এই কাজগুলোই দেখছে ডিয়েগো এনরিকো সান্তিয়াগো। হলরুমের মাঝখানে সোফায় বসে আছে নিকো রামিরেজ। মাথা নিচু করে বসে আছে সে, হাতে ফোন, কিন্তু চোখ ফোনে নয়। বীর এগিয়ে আসে, তারপর পদশব্দে নিকো একটু মাথা তোলে, আবার চুপ হয়ে যায়। বীর তার সামনে এসে দাঁড়ায়, গম্ভীর গলায় বলে, ডাক্তার কাস্তেলানের সাথে কথা হয়েছে? কখন আসবে সে? নিকো কোনো উত্তর দেয় না, চুপ করে বসে থাকে। বীর ভ্রু কুচকে তাকায়। কি হলো? তার গলায় বিরক্তি। কথা বলিস না কেন? নিকো ধীরে নিঃশ্বাস ফেলে, মাথা তুলে বীরের দিকে তাকায়। তার চোখে স্পষ্ট দোটানা। কিছুক্ষণ চুপ থেকে সে বলে, ব্রো, ডাক্তার কাস্তেলানা একটা কথা বলেছে। বীরের চোখ কাড়া হয়ে ওঠে। কি কথা? নিকো ধীরে বলে, ডাক্তার বলেছে ঈশা যদি প্রেগনেন্ট হয় তাহলে এই অবস্থায় কোনোভাবেই সেই ইঞ্জেকশন দেওয়া যাবে না। বীরের চোয়াল শক্ত হয়ে ওঠে আবারও। কেন? নিকো এবার স্পষ্ট গলায় বলে, কারণ এখন যদি এই ইঞ্জেকশন দেওয়া হয় তাহলে মিসক্যারেজ হয়ে যাবে, বাচ্চাকে বাঁচানো যাবে না। নিকোর কথা শুনে বীর স্তব্ধ হয়ে যায়। নিকো কথা চালিয়ে যায়, তুই তো জানিস এই ইঞ্জেকশনটা কি করে। এই স্মৃতি মুছে ফেলে, কিন্তু শরীরের অনেক সাইড ইফেক্ট হয়। আর ইঞ্জেকশনের এমন অনেক কিছুই আছে যেগুলো বাচ্চার জন্য ক্ষতিকর। বীর স্থির হয়ে দাঁড়িয়ে আছে। নিকো ধীরে বলে, তাই ডক্টর কাস্তেলান বলেছেন আমরা আসলে কি চাই সেটা আগে তাকে জানতে। ইঞ্জেকশন দেওয়া তার জন্য সমস্যা না, সে দিতে পারবে, কিন্তু তুমি যদি বাচ্চাটা রাখতে চাও তাহলে এই মুহূর্তে এই ইঞ্জেকশন দেওয়া সম্ভব না। বীর পড়ে যায় বিপাকে, মাথার ভেতর যেন হাজারটা চিন্তা একসাথে ঘুরপাক খাচ্ছে। সে কিছুতেই নিজের অংশকে কিছু হতে দিবে না, কিছুতেই না। এতে যাই হয়ে যাক না কেন, এই সন্তান তার রক্ত, তার অস্তিত্বের অংশ। কিন্তু ঈশাকে কিভাবে সামলাবে, কি করবে সে? মাথা যেন আর কাজই করছে না। মুহূর্তের মধ্যে মাফিয়া বস সেই স্থির মস্তিষ্কটা এলোমেলো হয়ে গেছে। হলরুমের ভারী নীরবতার মধ্যে বীর সোফায় বসে, দৃষ্টি শূন্যে স্থির, কিন্তু ভেতর ভেতর এক তীব্র ঝড় বইছে। এর মাঝে ডিয়েগো গার্ডদের ব্যবস্থা নিয়ে কিছু বলতে এগিয়ে আসে। তার গলা সতর্ক, চোখে দ্বিধা। বস, গার্ডদের নতুন শিফট আর সিকিউরিটি ব্যাপারে কথা শেষ করার আগেই বীর হাত তুলে তাকে থামিয়ে দেয়। ক্লান্ত গলায় বলে, যা করার তুমি করো, যেটা ভালো মনে হয় করো তুমি। ডিয়েগো বীরের মুখের দিকে একবার তাকায়। সেই চিরচেনা কঠিন মুখটা আজ অদ্ভুতভাবে ভারী আর অস্থির লাগছে। সে আর কিছু বলার সাহস পায় না, চুপচাপ সরে যায়। নিকো পাশে বসে, সে বীরের দিকে তাকিয়ে হালকা হেসে বলে, এত টেনশন করো না ব্রো, আগে দেখো রিপোর্ট কি আসে, তারপর একটা ব্যবস্থা নেওয়া যাবে। বীর কোনো উত্তর দেয় না, সে চুপচাপ বসে আছে, 2 হাত শক্ত করে জড়ানো, চোখে অদ্ভুত এক অপেক্ষা। সময় যেন আজ খুব ধীরে চলছে। ঠিক তখনই ডাক্তার আসে রিপোর্ট নিয়ে। ডাক্তারকে দেখেই বীরের বুকের ভেতর ধুকপুক করতে শুরু করে। যে মানুষটা বন্দুকের সামনে দাঁড়িয়েও চোখের পলক ফেলে না, সে আজ একটা রিপোর্টের অপেক্ষায় স্থির হয়ে আছে। ডাক্তার এগিয়ে আসে, তার মুখে হালকা হাসি। বীরের সামনে দাঁড়িয়ে শান্ত কণ্ঠে বলে, কংগ্রাচুলেশন মিস্টার রাজবীর আলভারেজ, আপনি বাবা হতে চলেছেন। 1 সেকেন্ডের জন্য পুরো হলরুমটা স্তব্ধ হয়ে যায়। ডাক্তার আবার বলে, আপনার ওয়াইফ 6 সপ্তাহের প্রেগনেন্ট। কথাটা শোনা মাত্রই বীরের ঠোঁটের কোণে ধীরে ধীরে একটা প্রশান্তির হাসি বয়ে যায়, যেন বুকের ওপর বিশাল একটা পাথর নেমে গেল। বুকের ভেতর অদ্ভুত এক আনন্দ ছড়িয়ে পড়ে। রক্ত যেন দ্রুত বয়ে যেতে শুরু করে শরীর জুড়ে, শরীরের লোম পর্যন্ত দাঁড়িয়ে যায়। তার জীবনের সবথেকে বড় খুশির সংবাদ, এই নির্মম রক্তে ভেজা মাফিয়া জীবনের মাঝেও আজ প্রথমবার সে অনুভব করল তার ভিতরে একটা জীবন জন্ম নিতে চলেছে। এর মাঝেই নিক হঠাৎ লাফিয়ে ওঠে দাঁড়ায়। সে সরাসরি বীরকে জড়িয়ে ধরে চিৎকার করে ওঠে, ও ব্রো, কংগ্রাচুলেশন।
হাসতে হাসতে বলে, আমাদের চ্যাম্প আসতে চলেছে ব্রো, তুমি বাবা হতে চলেছ। আমার বিশ্বাস হচ্ছে না। নিকের উত্তেজনায় পুরো ঘরের ভারী পরিবেশটাই বদলে যায়। ভিরো হেসে উঠে নিকোকে শক্ত করে জড়িয়ে ধরে। নিকো খুব খুশি হয়। তার মুখে সেই চিরচেনা হাসিটা আরো বড় হয়ে ওঠে। আর বীরের তো খুশির কোনো সীমানাই নেই। এতদিন ধরে রক্ত, বন্দুক আর বিশ্বাসঘাতকতার মাঝেই কেটেছে তার জীবন, কিন্তু আজ প্রথমবার সে অনুভব করছে অন্যরকম এক সুখ। তার নিজের রক্ত, তার উত্তরাধিকার এই পৃথিবীতে আসতে চলেছে। নিকো হঠাৎই উঠে দাঁড়ায়। ওয়েট ব্রো, বলে সে দ্রুত বার কাউন্টারের দিকে চলে যায়। বার পুরোটা ভর্তি বিশ্বের সবচেয়ে দামি আর বিরল মদের বোতলে। নিকো তাকে সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখে, তারপর গাঢ় অ্যাম্বার রঙের তরল ভরা বোতলটা নেয়। গ্লাস হাতে নিয়ে সে বীরের দিকে এগিয়ে আসে। তার চোখে আনন্দের ঝিলিক। গ্লাসটা বীরের হাতে দেয়। বীর গ্লাসের দিকে তাকিয়ে থাকে কয়েক সেকেন্ড। তার চোখে অদ্ভুত এক অনুভূতি। নিকো হালকা হাসে। তোমার উত্তরাধিকার ব্রো। তারপর গ্লাসটা একটু তুলে বলে, টু দ্য নিউ কিং অফ দ্য আলভারেজ এম্পায়ার। বীরের ঠোঁটের কোণে আবার সেই শান্ত হাসিটা ফুটে ওঠে, যে গ্লাস তোলে নিকোর গ্লাসের সাথে টোকায়। ক্রিস্টালের শব্দটা নীরব হলরুমে টং করে বেঁচে ওঠে। টু মাই চাইল্ড, ধীরে বলে বীর। তার গলা ভারী হয়ে আসে। দুজনেই চমক দেয়। হলরুমে দাঁড়িয়ে আছে ডাক্তার। বীর চুপচাপ ডাক্তারের সাথে কথা বলছে। বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই এই মানুষটা কয়েক মিনিট আগেও বাবা হওয়ার খবর শুনে অবাক হয়ে গিয়েছিল, উল্লাসে মেতে উঠেছিল। এর মাঝে নিক তো মিষ্টি খাওয়াচ্ছে ডিয়েগো, সান্তিয়াগো সবাইকে। নিকোর খুশি দেখে কে? ঈশাকে নিয়ে সে কখনো খুশি না থাকলেও বীরের বাবা হওয়ার বিষয়টায় সে খুব খুশি, আর সেটা তার করা কাজেই বোঝা যাচ্ছে। বীর ডাক্তারের সাথে সব বিষয় নিয়ে কথা বলে। ডাক্তার বীরকে সব কিছু বুঝিয়ে বলে। ডাক্তার গম্ভীর কিন্তু নরম গলায় বলল, মিস্টার আলভারেজ, প্রথমেই একটা কথা বলি। সাধারণত গর্ভধারণের সময়কাল প্রায় 9 মাস বা 40 সপ্তাহ। এখন যদি টেস্ট অনুযায়ী দেখি তাহলে বেবি এখন একেবারে শুরুর দিকে আছে, অর্থাৎ সামনে প্রায় পুরো সময়টাই বাকি। বীর স্থির চোখে তাকিয়ে শুনছে। ডাক্তার আবার বলতে শুরু করলো, এই সময়টাকে আমরা কয়েক ভাগে ভাগ করি। প্রথম 3 মাসকে বলা হয় ফার্স্ট ট্রাইমেস্টার। এই সময়টা খুব সেন্সিটিভ। বাচ্চা তখন মায়ের গর্ভে ঠিকভাবে বসে যায়। তার শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো তৈরি হওয়া শুরু হয়। হৃৎপিণ্ড, মস্তিষ্ক, হাত, পা সব কিছুর গঠন শুরু হয়। বীরের চোখে তীব্র মনোযোগ। ডাক্তারের বলা একটা শব্দ মিস করে না সে। এ সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্রাম, মানসিক শান্তি আর সঠিক খাবার। মাকে পুষ্টিকর খাবার দিতে হবে। প্রতিদিন ফল, সবজি, দুধ, ডিম, প্রোটিন জাতীয় খাবার। অতিরিক্ত মশলা বা ভারী খাবার না। পানি বেশি খেতে হবে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হলো ফলিক অ্যাসিড আর আয়রন। এগুলো বেবির ব্রেন আর শরীর বিকাশের জন্য খুব জরুরি। মারিয়া এলেনা, রানিয়া, লুসিয়া, আনা সব নোট করছে। চাচা ডাক্তার বলছে। ডাক্তার আবার বলে, ঈশার মানসিক এবং শারীরিক অবস্থা ঠিক নেই, তাই তার বিশেষ যত্ন নিতে হবে। স্ট্রেস যেন একদম না থাকে। গর্ভাবস্থায় মায়ের মানসিক চাপ সরাসরি বেবির ওপর প্রভাব ফেলে। বীরের চোখে এক মুহূর্তের জন্য অদ্ভুত এক ছায়া নেমে আসে। এই সময় হঠাৎ রাগ, কান্না, অস্থিরতা, ভয় সবকিছু খুব স্বাভাবিক। একে আমরা বলি মুড সুইং। শরীরের হরমোনাল পরিবর্তনের জন্য এটা হয়। তাই তাকে শান্ত রাখতে হবে। ঝগড়া করা যাবে না, ভয় দেখানো যাবে না। বীরের কপাল একটু কুঁচকে যায়। এমনিতে সামলাতে পারে না সে এই মেয়েকে। এর মাঝে এগুলো সামলাবে কি করে? ডাক্তার আরেকটা কথা বলতে বলতে আমতা আমতা করছে। বীর গম্ভীর গলায় বলে, আর কিছু? ডাক্তার একটু গলা খাকারি দিয়ে বলল, জি, একটা বিষয় আছে।
প্রথম 3 মাস মেলামেশা করা ঠিক না। এই কথা শোনার পর বীর বিরক্ত হয়, তার চোয়াল শক্ত হয়ে আসে। ডাক্তার বিষয়টা বুঝে শান্ত গলায় ব্যাখ্যা দিল। দেখুন, প্রথম 3 মাসে বেবি খুব নাজুক অবস্থায় থাকে। গর্ভে ঠিকভাবে স্থির হওয়ার সময় এটা। এই সময় যদি শারীরিক চাপ সৃষ্টি হলে ঝাঁকুনি বাড়ে। তাই ডাক্তার সাধারণত এই সময়টা সাবধানে থাকতে বলেন। বীর বিরক্ত গলায় বলে, আর না মানলে? ডাক্তার এবার একটু দৃঢ় গলায় বলল, প্রথম 3 মাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এর পরের মাস মানে 4র্থ মাস থেকে 7ম মাস পর্যন্ত যদি মায়ের শরীর ভালো থাকে, কোনো জটিলতা না থাকে, তখন অনেক ক্ষেত্রে ডাক্তার সীমিতভাবে অনুমতি দেন, তবে সেটাও খুব সতর্কভাবে। কিন্তু শেষের দিকে মানে 8ম আর 9ম মাসে আবার সাবধান থাকতে হয়। তখন মায়ের শরীর ভারী হয়ে যায়, বেবি বড় হয়ে যায়, তাই চাপ পড়লে সমস্যা হতে পারে। প্রথম আর শেষের দিকটা একটু সতর্ক থাকতে হয়। ডাক্তার আবারও বলে, তাকে নিরাপদ আর শান্ত পরিবেশে রাখতে হবে, তবেই মা আর বাচ্চা দুজনেই সুস্থ থাকবে। বীর ডাক্তারের সব কথা মনোযোগ দিয়ে শোনে, কিন্তু এটাই বুঝছে না বাকি সবগুলো মানলেও ঈশা থেকে এতদিন সে কিভাবে দূরে থাকবে। আবার ভাবে, বেবির জন্য সে সব করতে পারবে। তার বুকের ভেতরে অদ্ভুত এক অস্থিরতা জমে উঠছে। বীর জানে এই পৃথিবীর সবকিছু সে নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু ঈশা আর এখন তার গর্ভে থাকা সেই ছোট্ট প্রাণ, ওদের জন্য তাকে নিজের সবচেয়ে ভয়ঙ্কর দিকটাকেও হয়তো আটকাতে হবে। ডাক্তারের কথা শেষ হতেই কয়েক সেকেন্ড নীরব হয়ে থাকে বীর। তারপর সে গম্ভীর গলায় বলে ওঠে, ওকে তো শান্ত করা যায় না, খেতেও চাইবে না। অন্য কোনোভাবে কিছু করা যাবে কি? স্যালাইন বা অন্য কিছু? ডাক্তার কি বলবে বুঝতে পারছে না। ওকে কি এই অবস্থায় ঘুমের ওষুধ দেওয়া যাবে? মানে এরকম কিছু যেটা সে শান্ত থাকবে, কারণ সেই বাচ্চা চাচ্ছে না। এক মুহূর্ত থেমে বীর শক্ত স্বরে বলে, আর আমি চাই মা বাচ্চা যেন কোনো ক্ষতি না হয়। ডাক্তার কিছুক্ষণ বীরের দিকে তাকিয়ে থাকে, তারপর শান্ত গলায় বলে, দেখুন মিস্টার আলভারেজ, এই সময় মায়ের মানসিক অবস্থা খুব গুরুত্বপূর্ণ। যদি মা মানসিকভাবে বাচ্চাকে গ্রহণ না করে, ভয় পায় বা সবসময় অস্থির থাকে, তাহলে সেটা বেবির উপর প্রভাব ফেলে। স্ট্রেস হরমোন বলে একটা বিষয় আছে। মা যদি সবসময় রাগ, ভয় বা অস্থিরতার মধ্যে থাকে, শরীরে কর্টিসল নামের স্ট্রেস হরমোন বাড়ে। এটা দীর্ঘ সময় থাকলে বেবির গ্রোথ বা মানসিক বিকাশের ওপর প্রভাব ফেলতে পারে। বীর নীরবে শুনছে। ডাক্তার এবার বীরের আগের প্রশ্নের জবাব দেয়, আপনি বলছিলেন স্যালাইন বা অন্য উপায়ে কিছু করা যায় কিনা? সে মাথা নেড়ে বলে, যদি মা একদমই খেতে না চায়, তখন কিছু ক্ষেত্রে আইভি ফ্লুইডস বা স্যালাইন দেওয়া যায়, যাতে শরীরে পানির ঘাটতি না হয়। আর প্রয়োজন হলে ভিটামিন, গ্লুকোজ বা নিউট্রিশন সাপোর্ট দেওয়া যায় ইঞ্জেকশন বা ড্রিপের মাধ্যমে। বীর আবারও বলে, আর ঘুমের ওষুধ? ডাক্তার এবার স্পষ্ট গলায় বলে, গর্ভাবস্থায় আমরা খুব সহজে ঘুমের ওষুধ দিই না, কারণ অনেক ওষুধ প্লাসেন্টা দিয়ে বেবির শরীরেও চলে যেতে পারে। তবে যদি রোগী খুব বেশি অস্থির হয়, নিজেকে আঘাত করার চেষ্টা করে বা মারাত্মক প্যানিক অ্যাটাক হয়, তাহলে খুব লো ডোজে কিছু সেফ মেডিকেশন দেওয়া হয়, যেগুলো গর্ভাবস্থায় তুলনামূলক নিরাপদ। বীর গভীরভাবে শুনছে। ডাক্তার আবার বলল, কিন্তু এগুলো নিয়মিত দেওয়া ঠিক না। এটা শেষ বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। বীর আবার জিজ্ঞেস করে, সে খেতে না চাইলে? ডাক্তার একটু চুপ থাকে, তারপর বলে, প্রথমে চেষ্টা করতে হবে তাকে স্বাভাবিকভাবে খাওয়ানোর। ছোট ছোট পরিমাণে খাবার দিতে হয়। ফল, জুস, স্যুপ এগুলো সহজে খাওয়া যায়। যদি সে একদমই না খায়, তখন আমরা লিকুইড ডায়েট দিতে পারি। আর খুব দরকার হলে নেসোগ্যাস্ট্রিক টিউব ব্যবহার করা হয়। এটা একটা পাতলা টিউব, নাক দিয়ে পেটে ঢোকানো হয়।
যার মাধ্যমে তরল খাবার দেওয়া হয়। তবে এটা সাধারণত তখনই করা হয় যখন রোগী দীর্ঘ সময় কিছুই খাচ্ছে না এবং শরীর দুর্বল হয়ে পড়ছে। আর একটা বিষয় মনে রাখবেন, তাকে জোর করে সব কিছু করানো যাবে না, কারণ গর্ভবতী মায়ের শরীর ও মন দুটোই খুব সংবেদনশীল থাকে। যতটা সম্ভব তাকে শান্ত রাখতে হবে, নিরাপদ পরিবেশ দিতে হবে, আর তাকে বুঝিয়ে ধীরে ধীরে মানসিকভাবে এই অবস্থা গ্রহণ করতে সাহায্য করতে হবে। বীর চুপ করে শুনছে। তার চোখে তখন অদ্ভুত এক জেদ আর উদ্বেগের মিশ্র ছায়া। সে শুধু একটা কথাই ভাবছে, ঈশা এই সন্তান চায় না, কিন্তু বীর চায়। আর বীর যখন কিছু চায় তখন সেই জিনিসটা পৃথিবীর কোনো শক্তি তাকে কেড়ে নিতে পারে না। এদিকে লুকা, আয়ুষ, এলিজা কারোর সাথে যোগাযোগ করতে পারছে না। সে খুব বিচলিত হয়ে পড়েছে। মাতিও গভীর ভাবনায় মগ্ন। ডন লুকাকে ফোন হাতে নিয়ে কাউকে ফোন লাগাতে গেলে মাতিও তাকে থামিয়ে বলে, ওয়েট লুকা, এমন কোনো কাজ করো না যার জন্য আমাদের এতদিনের পরিকল্পনা সব চলে যায়। লুকা বিরক্ত হয়ে বলে, তাহলে তুমি কি বলছো? এভাবে চুপচাপ হাতে হাত ধরে বসে থাকবো? আমি অ্যাটলিস্ট ওকে ফোন দিই, তাহলে তো ওখানকার খবর তো জানতে পারবো। মাতেও বিরক্ত গলায় বলে, আমার মনে হয় এলিজা আর আয়ুষ ধরা পড়ে গেছে। এজন্য ওদের দুজনের কোনো খবর পাওয়া যাচ্ছে না। আর ওরা ধরা পড়া মানে বীর আরও সতর্ক হয়ে পড়েছে। এখন সে সবাইকে সন্দেহ করবে, কেউ তার সন্দেহের বাইরে যাবে না। বীর সবাইকে চার্জ করবে, পুরো সিস্টেম বদলে ফেলবে। এখন মেটিয়াসের সাথে যোগাযোগ করা মানে আমাদের শেষ দাবার কুটিও ধ্বংস করে ফেলা। তাই এমন কোনো কাজ করো না যাতে আমাদের পুরো গেমটা নষ্ট হয়ে যায়। অপেক্ষা করো, দেখো কি হয়, এমনিতেই সব জানা যাবে। লোকা রাগে হিসহিস করতে করতে তার জায়গায় গিয়ে বসে। আর এদিকে মাতিও সব কিছুর হিসাব মিলাতে ব্যস্ত। তীরে এসে সে কিছুতেই তরি ডুবতে দিবে না।